ভেরি গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা সকাল নটা সানডে মানে হচ্ছে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স 8ই সেপ্টেম্বর থেকে 14ই সেপ্টেম্বর পর্যন্ত যত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স ছিল প্রত্যেকটা প্রশ্ন বেছে বেছে ইম্পর্টেন্ট নিয়ে এসেছি। একেবারে পরীক্ষায় হুবহু এখান থেকে কমন পাবে, তোমরা হুবহু কমন পাবে। আর অন্য কোনো ভিডিও দেখার তোমাদের কোনো প্রয়োজন পড়বে না, তার কারণ পিডিএফটাও তোমরা আমাদের ইউর স্টাডি অ্যাপের মধ্যে পেয়ে যাবে। তো চলো তাহলে প্রথম প্রশ্ন তোমাদের সামনে দেব। প্রথম প্রশ্নটাই হচ্ছে একেবারে পরীক্ষার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কোয়েশ্চেন, স্টার মার্ক। তার কারণ হচ্ছে আমাদের রেলের গ্রুপ ডি যেটা, সেটা 17ই সেপ্টেম্বর শুরু হচ্ছে, আর এই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা সেটের মধ্যে পাবে। প্রশ্ন বলছে, ভারতের প্রথম মাল্টি লেন ফ্রি ফ্লো টোলিং সিস্টেম, এই যে ফ্রি ফ্লো টোলিং সিস্টেম যেটা, সেটা কোথায় চালু হতে চলেছে? ইম্পর্টেন্ট প্রশ্ন, ডিসকাশন করব। এটা প্রথমত চালু হচ্ছে গুজরাটে, আর এইটা হচ্ছে একটা কি বলে টেস্টিং বা হচ্ছে তোমার একটা পাইলট প্রজেক্ট হিসেবে চালু হচ্ছে। আর এই যে টোলিং সিস্টেম, এটা শুরু হচ্ছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। আর এইটা গুজরাটের হচ্ছে এনএইচ ন্যাশনাল হাইওয়ে 48-এর উপরে চালু হচ্ছে। ঠিক আছে, কি এর বিশেষত্ব, এর স্পেশালিটি রয়েছে? এই যে দেখতে পাচ্ছ টোল গাড়িগুলো যাচ্ছে, তো আগে কি হতো, সাধারণত যেই নিয়ম, গাড়িগুলো এখান থেকে যায় আর একটা একটা করে গাড়ির থেকে টোল কালেক্ট করা হয়। ঠিক আছে, এইটাই হচ্ছে নিয়ম হাইওয়েতে। হাইওয়ের যে মেনটেনেন্স বা ব্রিজের মেনটেনেন্স, এখানের জন্য এই টোল কালেক্ট করা হচ্ছে। কিন্তু এখন এই যে বিজ্ঞানসম্মত যে সিস্টেমটা আসছে, এখানে কি হবে, গাড়ি এখানে দাঁড়াতেই হবে না, গাড়ি তার নিজের গতিতে স্পিডে এখান থেকে বেরিয়ে যাবে। ঠিক আছে, এবং এখান থেকে হচ্ছে তোমার এইখান থেকে দুটো সিস্টেমের নাম মনে রাখবে। একটা হচ্ছে ভেহিকল রেজিস্ট্রেশন নাম্বার, আর হচ্ছে তোমার রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশনের মাধ্যমে হচ্ছে তোমার ভিআরএন, গাড়ির যে তোমার হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটা রয়েছে সেটা স্ক্যান হয়ে যাবে, এবং অটোমেটিকই রেজিস্ট্রেশনের ইয়ে থেকে, অ্যাকাউন্ট থেকে তোমার হচ্ছে টাকা কেটে নেওয়া হবে। এইভাবে হচ্ছে তোমার এই সিস্টেমটা চালু করা হচ্ছে। এতে কি লাভ হবে? এতে অনেক লাভ হবে। এক নম্বর লাভ তো হবে হচ্ছে দীর্ঘ যে গাড়িগুলো এখানে দাঁড়িয়ে থাকে, তার জন্য হাইওয়েতে এখন আর জ্যাম হবে না। দুই নম্বর, এখানে গাড়িগুলো দাঁড়িয়ে থাকার জন্য যে একটা তোমার ফিউল পুড়তে থাকে, এক্সট্রা ফিউল, সেটা পড়বে না, এবং পরিবেশের জন্য ভালো হবে। তো এই জন্য এই সিস্টেমটা গুজরাটে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া চালু করেছে। আর এটা একটা পাইলট প্রজেক্ট। এরপরে এটা যদি সাকসেসফুল হয়, ধীরে ধীরে আমরা ভারতের অন্যান্য টোল প্লাজাগুলোতেও কিন্তু এই ধরনের সিস্টেম আমরা দেখতে পারবো। ঠিক আছে, চলো আগের আমরা ক্লাসে বা আগের সপ্তাহে বলেছিলাম, এই ন্যাশনাল হাইওয়ে অফ ইন্ডিয়া, যেটা হচ্ছে হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, যেটা তোমার আরেকটা স্কিম নিয়ে এসেছিল ভারতীয় স্টুডেন্টের জন্য, ভারতীয় সব স্টুডেন্টদের জন্য নয়। এই যে টোলে, এই যে ন্যাশনাল হাইওয়েতে যে টোল রয়েছে, এই টোলগুলোতে যেই সমস্ত কর্মচারীরা কাজ করে, তাদের ছাত্রছাত্রীর মানে তাদের ছেলে মেয়েদের পড়াশুনোর জন্য একটা স্কিম চালু করেছে। স্কিমটার নাম হচ্ছে আরোহণ স্কিম। কি স্কিম? আরোহণ স্কিম চালু করেছে কে না, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। কাদের জন্য? শুধুমাত্র যারা হচ্ছে টোলে কাজ করছে, তাদের বাড়ির যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে বা হচ্ছে তাদের সন্তান সন্ততিদের জন্য পড়াশোনার জন্য এই আরোহণ স্কিম। এটা হচ্ছে স্টাইপেন্ড স্কিম, এটা স্টাইপেন্ড দেবে সরকার এদেরকে। এটা আগের সপ্তাহে আমি পড়েছিলাম। আর ন্যাশনাল হাইওয়ে অফ ইন্ডিয়া, এটা হচ্ছে 1988 অ্যাক্ট অনুযায়ী, এই আইন অনুযায়ী 1995 সালে স্থাপিত হয়েছে। ঠিক আছে, 1995 সালে স্থাপিত হয়েছে। এই ইনফরমেশনস গুলো কিন্তু অবশ্যই তোমাকে জানতে হবে। ঠিক আছে, তো চলো পরের প্রশ্ন যাই। নেক্সট কোয়েশ্চেন যেটা বলছে, 25তম সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, এটা কোথায় সামিটটা হয়েছে? স্টার, একটা নয়, দুটো নয়, তিনটে স্টার। এখান থেকে কিন্তু প্রশ্ন তোমরা পাচ্ছ, এইটুকুনি গ্যারান্টি দিতে পারছি আমি তোমাদেরকে। তার কারণ এসএসসির যে গ্রুপ ডি মানে স্টেট এসএসসি, ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ ডি এবং গ্রুপ সি আগামীতে পরীক্ষা হবে, ঘোষণা হয়ে গেছে। তো সেখানে 15টা নম্বর কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে রয়েছে। আর কোন কারেন্ট অ্যাফেয়ার্স আসবে? এই প্রশ্নগুলো আসবে, একেবারে বেছে বেছে কাটছাট করে নিয়ে এসেছি আমি। 100% কমন যোগ্য প্রশ্ন। স্যার পিডিএফ কোথায় পাবো? এবার তোমাদের প্রশ্ন আসবে মাথায়, পিডিএফ কোথায় পাবে? আমাদের ইউর স্টাডি অ্যাপ ডাউনলোড করবে, আর যদি ডাউনলোড করা থাকে সেখানে অ্যাপটা ওপেন করে যাবে, কারেন্ট অ্যাফেয়ার্স যে সেকশনটা রয়েছে সেই কারেন্ট অ্যাফেয়ার্স সেকশন থেকে তোমরা এই পিডিএফটা
পেতে পারো। ঠিক আছে, তারপরে প্রিপারেশন করো, রিভিশন করো বারবার। চলো পরীক্ষায় এই কোয়েশ্চেন্সটা দেই। তো এই বছর হচ্ছে তোমার এসসিও সামিটটা ছিল হচ্ছে 25তম, এটাও মনে রাখতে লাগবে। আর এইটা হোস্ট করছে হচ্ছে এই বছরের জন্য চায়না, বেজিং। তার কারণ আমরা জানি নরেন্দ্র মোদী হচ্ছে এই বছর চায়না ভিজিট করেছিল, এবং এই যে ছবিটা দেখতে পাচ্ছ, দুটো এশিয়ার বড় বড় যে দেশ, এক তো হচ্ছে চায়না, তারপরে হচ্ছে তোমার ইন্ডিয়া, দুটো দেশের যে খারাপ সম্পর্ক দীর্ঘদিন থেকে চলছিল সেটা একসাথে তারা চলে এসছে। আর এবং হচ্ছে রাশিয়া, এই যে তিনটে দেশ, এরা হচ্ছে এখন তৈরি করবে আর আইসি গ্রুপ। আর আইসি মানে হচ্ছে রাশিয়া, ইন্ডিয়া, চায়নার একটা আর আইসি গ্রুপ। তিনটে দেশ, শক্তিশালী দেশ যদি একসাথে চলে আসে, এই যে পুরো আমাদের এশিয়া এবং ইউরোপিয়ান যে জায়গাটা রয়েছে, এখানে প্রচুর পরিমাণে একটা বন্ডিং তৈরি হবে। এবং এই চিত্রটাই হচ্ছে দেখতে পারে না ওয়েস্টার্ন মিডিয়া এবং হচ্ছে আমেরিকা। তো যাই হোক, সেগুলো অন্য কথা, টপিকে ফিরে আসি। এসসিও সম্পর্কে আর কি কি জানবো? এসসিও সম্পর্কে জানবো হচ্ছে কি কি মেম্বার এবং কত সালে স্থাপিত হয়েছিল। দেখো, এসসিও সাংহাই কোঅপারেশনের তোমার হচ্ছে তোমার প্রথমে নাম ছিল এটা সাংহাই 5, 1996 সালে এটা তৈরি হয়েছিল। কত সালে বললাম? 1996 সালে এটা তৈরি হয়েছিল। আর তখন নাম ছিল সাংহাই 5, মানে তোমার 5টা দেশ ছিল। এক তো ছিল হচ্ছে রাশিয়া, 2 নম্বর ছিল হচ্ছে চায়না, 3 নম্বর ছিল হচ্ছে কাজাকিস্তান, 4 নম্বর ছিল হচ্ছে কিরগিস্তান এবং তাজিকিস্তান। এই 5টা দেশ ছিল 1996 সালে, যার হেডকোয়ার্টার ছিল হচ্ছে বেজিং এ। বেজিং এ ছিল হচ্ছে হেডকোয়ার্টার। তো সাংহাই কোঅপারেশন নাম, কিন্তু বেজিং এ ছিল তার হেডকোয়ার্টার। ঠিক আছে, এই 5টা দেশ ছিল বলে সাংহাই 5 নামকরণ করা হয়েছিল। তার পরবর্তী প্রতি বছর বছর এর সামিট হতো, যেটা এখন বর্তমানে 25তম সামিট হচ্ছে। 2001 সালে যখন সামিট হচ্ছে, এই যে সামিটটাতে, এই সম্মেলনটাতে নতুন একটা দেশ অ্যাড হলো, নাম হয়ে গেল উজবেকিস্তান, এবং নামটা চেঞ্জ করে রাখা হলো এসসিও। তাহলে সাংহাই কোঅপারেশনের প্রাচীন নাম কি? পরীক্ষা যদি জিজ্ঞেস করে বলবে সাংহাই 5। ঠিক আছে, এবং এই সাংহাই 5 এসসিও বা হচ্ছে সাংহাই কোঅপারেশন হয়ে গেল 2001 সাল থেকে। কে যুক্ত হয়ে গেল? 6 নম্বর দেশ যখন উজবেকিস্তান যুক্ত হয়ে গেল। এই দেশগুলো হচ্ছে সেন্ট্রাল এশিয়ান দেশ। এই সেন্ট্রাল এশিয়ান দেশে 5টা দেশ রয়েছে, আমি তোমাদের কোর্সে করিয়েছি। ঠিক আছে, তো 5টা দেশের মধ্যে 4টে দেশ হচ্ছে সাংহাই কোঅপারেশনের পার্ট, একটা নয়, সেই দেশটার নাম হচ্ছে তুর্কমেনিস্তান। এইটাও কোশ্চেনে দেবে কিন্তু। ঠিক আছে, এরপরে চলো আগে যাই। এরপরে কি হয়েছে? 2017 সাল। 2017 সালে আরো এশিয়ার দুটো ইম্পর্টেন্ট দেশ, এক তো হচ্ছে আমাদের দেশ ভারতবর্ষ আর পাকিস্তান, এই দুটো দেশ 2017 সালে এই সাংহাইয়ের পার্ট হয়। তাহলে 2017 সালে হচ্ছে তোমার 7 নম্বর দেশ আমাদের দেশ ভারতবর্ষ, এবং 8 নম্বর দেশ হচ্ছে পাকিস্তান অ্যাড হয়ে গেল। ঠিক আছে, তো অ্যাড হয়ে গেল এরা। এরপরে পরবর্তীতে হচ্ছে ইরান অ্যাড হলো। ইরান অ্যাড হয়েছে। ইরান অ্যাড হলো 2023 সালে। 2023 সালে ইরান অ্যাড হলো, যেই বছর ভারত হোস্ট করছিল। ভারতে হয়েছিল এই যে এটা হয়েছিল সম্মেলনটা, সেই বছর ইরান অ্যাড হয়েছে। এবং লাস্ট 2024 সালে হচ্ছে বেলারুশ 10 নম্বর দেশ। 10 নম্বর দেশ হচ্ছে বেলারুশ অ্যাড হয়েছে। এই 10টা দেশ সাংহাই কর্পোরেশনের, যেটা তোমাকে মনে রাখতে হবে কিন্তু। ঠিক আছে, আচ্ছা, আর একটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে র্যাটস। এই র্যাটস হচ্ছে একটা অর্গানাইজেশন যেটা সাংহাই কোঅপারেশনের মধ্যেই পড়ে। ঠিক আছে, তো এই র্যাটস হচ্ছে তোমার অ্যান্টি টেরোরিজম একটা স্কোয়াড বা অ্যান্টি টেরোরিজম একটা অর্গান, যারা হচ্ছে তোমার টেরোরিজমের এগেনস্টে কাজ করে, যেটা হচ্ছে তোমার সাংহাই কোঅপারেশনের একটা অংশ। তো পরীক্ষা জিজ্ঞেস করবে র্যাটস কার অংশ, তো এটা বলে দেবে হচ্ছে তোমার সাংহাই কোঅপারেশনের অংশ। ঠিক আছে, আচ্ছা বেশ, চলো তাহলে পরের প্রশ্ন যাই। কোয়েশ্চেন নম্বর 3 বলছে ই বাস অ্যাডপ্টেশন। এই যে ই বাস অ্যাডপ্টেশনের ক্ষেত্রে প্রথম স্থান রয়েছে কোন রাজ্য? ই বাস মানে হচ্ছে ইলেকট্রনিক্যাল বাস। ঠিক আছে, তো এই যে তোমার ইলেকট্রনিক্যাল বাস বা হচ্ছে তোমার ব্যাটারি চালিত যে বাস পরিবেশের জন্য খুব ভালো হয়, তোমার ডিজেল এবং হচ্ছে পেট্রোল চালিত বাসগুলোকে বর্জন করে পরিবেশের সুবিধার জন্য তোমার প্রত্যেকটা রাজ্যে তার ক্যাপিটালে ই বাস চালু হচ্ছে। তো এই ক্ষেত্রে তোমার বলছে প্রথম স্থানে রয়েছে কে? প্রথম স্থানে রয়েছে, দেখো 5টা দেশ রয়েছে, এই 5টা জায়গা রয়েছে, রাজ্য রয়েছে। আমাদের দিল্লি হচ্ছে 1 নম্বরে রয়েছে। তো দিল্লিতে সব থেকে বেশি ইলেকট্রনিক্যাল ভেহিকল রয়েছে, বাস রয়েছে। ঠিক আছে, সরকারি বাস। তারপরে 2 নম্বরে রয়েছে হচ্ছে
তোমার মহারাষ্ট্র, 2 নম্বরে রয়েছে মহারাষ্ট্র, 3 নম্বরে রয়েছে হচ্ছে তোমার 3 নম্বরে রয়েছে তোমার কর্ণাটক, এবং 4 নম্বরে রয়েছে উত্তরপ্রদেশ, এবং 5 নম্বরে রয়েছে হচ্ছে তোমার ওড়িশা। 5 নম্বরে ওড়িশা, এবং 6 নম্বরে আমাদের রাজ্য ওয়েস্ট বেঙ্গল রয়েছে। 6 নম্বরে রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। সারা ভারতবর্ষ জুড়ে 14,000-এরও বেশি ই ভেহিকল চলছে সব দেশে, সব রাজ্যের মধ্যে, ঠিক আছে? 14,000-এরও বেশি ই ভেহিকল বা ই বাস আমরা চালাচ্ছি। তো এটা পরিবেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? চলো তাহলে আমরা এবার পরের প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন বলছে, থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? যদি উচ্চারণ করতে পারো ভালো কথা, ঠিক আছে? তো ফুয়ে চাই, ফুয়ে চাই, ওয়ে চাওয়া চাই, এটা ওয়ে ওয়ে চায়া চাই, এটা হচ্ছে তোমার হচ্ছে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছে হচ্ছে থাইল্যান্ডের সাথে। থাইল্যান্ডের সাথে ভারতের সম্প্রতি এই কিছুদিন আগেই একটা এক্সারসাইজ হচ্ছে, মিলিটারি এক্সারসাইজ, সেটার নাম হচ্ছে মৈত্রী, ঠিক আছে? মৈত্রী মনে রাখবে, ওকে? আর থাইল্যান্ডের রাজধানী হচ্ছে ব্যাংকক, থাইল্যান্ডের রাজধানী হচ্ছে ব্যাংকক, ওকে? আর এরা হচ্ছে মুদ্রা হিসাবে ভাত ইউজ করে, ঠিক আছে? মুদ্রা এটা। 5 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে সম্প্রতি কোন ব্যাংককে 44.7 লক্ষ টাকা জরিমানা করেছে আরবিআই? আরবিআই হচ্ছে সেন্ট্রাল ব্যাংক, যেটা হচ্ছে পুরো ব্যাংকিং সিস্টেম বা মনিটারি পলিসিকে আমাদের মেনটেন করে আরবিআই। তো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সম্প্রতি বন্ধন ব্যাংক একটা প্রাইভেট ব্যাংক, তার কিছু অনিয়মের কারণে সেখানে তোমার জরিমানা করেছে 44.7 লক্ষ টাকা। এটা হচ্ছে তোমার অবশ্যই অপশন উত্তর হবে অপশন নাম্বার এ, বন্ধন ব্যাংক। এবার এই বন্ধন ব্যাংক সম্পর্কে 2-3টে কথা জেনে নাও। বন্ধন ব্যাংক স্থাপিত হয়েছিল 2015 সালে, 2015 সালে স্থাপিত হয়েছিল। আর এটা একটা প্রাইভেট ব্যাংক, সুতরাং এর যে মালিক, যে স্থাপন করেছিল, তার নাম হচ্ছে চন্দ্রশেখর চন্দ্র চন্দ্রশেখর ঘোষ, ঠিক আছে? চন্দ্রশেখর ঘোষ বাবু তিনি হচ্ছেন স্থাপন করেছিলেন। আর এখন রয়েছে অনুপ সিং তিনি হচ্ছেন এখনকার চেয়ারম্যান রয়েছে বন্ধন ব্যাংকের, ঠিক আছে? পরবর্তী 6 নম্বর, কোয়েশ্চেন নাম্বার 6 বলছে, খনিজ খাতে, খনিজের ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে ভারত কোন দেশের সাথে এমওইউ হবে এটা স্বাক্ষর করেছে? এমওইউ মানে হচ্ছে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, স্বাক্ষর করেছে জাপানের সাথে। জাপান ভারতের খুবই একটা বন্ধুস্থানীয় দেশ, খুব ভালো আমাদের সম্পর্ক জাপানের সাথে, একদম প্রাচীন কাল থেকেই। তো জাপানের সাথে ভারতবর্ষ বৈজ্ঞানিকভাবে, বৈজ্ঞানিক চুক্তির মাধ্যমে তারা হচ্ছে খনিজ ক্ষেত্রে কিভাবে হচ্ছে মিনারেল এক্সট্রাক্ট করতে লাগে, হচ্ছে কিভাবে মিনারেল বের করতে লাগে, তো সেই নিয়ে বিদ্যা নিয়ে হচ্ছে তারা হচ্ছে কাজ করবে জাপান এবং ভারত একসাথে। তো জাপান কোথায় আছে? জাপান হচ্ছে একটা এশিয়ার দেশ এবং পৃথিবীর একেবারে পূর্ব দিকে পড়ে, সেই জন্য জাপানকে বলা হয় হচ্ছে সূর্য উদয়ের দেশ বলা হয়। এটা আমাদের ভারতবর্ষ, ভারতবর্ষ থেকে আমরা যদি উত্তর পূর্ব দিকে যাই তাহলে হচ্ছে জাপান পাবো প্রশান্ত মহাসাগরের কাছে, ঠিক আছে? জাপানের রাজধানী হচ্ছে টোকিও, তোমরা সবাই জানো। আর জাপান হচ্ছে কারেন্সি হিসাবে ইয়েন ইউজ করে, ইয়েন, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে তোমার ইউয়ান ইউজ করে হচ্ছে তোমার চায়না। তো ইয়েন আর ইউয়ানের মধ্যে একটা কনফিউশন থাকে, এটা কিন্তু খেয়াল রাখবে, ঠিক আছে? চলো তারপরে 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর কোয়েশ্চেন নাম্বার 7 বলছে, উপজাতীয় ভাষার জন্য আদিবাণী নামে প্রথম এআই পাওয়ার ট্রান্সলেটর লঞ্চ করেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তাহলে ভারত সরকার এখন প্রথমবারের জন্য কি চালু করেছে? এআই পাওয়ার ট্রান্সলেটর। কি করবে? কাজ করবে হচ্ছে ভারতের যত উপজাতীয় ভাষাগুলো রয়েছে, সেটা সাঁওতালি, মুন্ডা, এই সমস্ত যে ভাষাগুলো রয়েছে, সেগুলো এআই এর সাহায্য নিয়ে ট্রান্সলেট করতে পারবে অন্য ভাষাতে। আর এই স্কিমটার নাম দেয়া হয়েছে তোমার আদি, কি নাম দেওয়া হয়েছে? আদিবাণী নাম দেওয়া হয়েছে। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু এটাও। কোয়েশ্চেন নাম্বার 8 বলছে যে 2025 সালে টাইম ম্যাগাজিন 100 জন এআই তালিকা পাবলিশ করেছে, মানে তোমার সায়েন্টিফিক বা ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তির মধ্যে ভারতীয় একজন বংশোদ্ভূত ব্যক্তি রয়েছে, তার নামটা কি? তার নাম হচ্ছে রবি কুমার এস কে এই লিস্টের মধ্যে রাখা হয়েছে, ঠিক আছে? 100 জন ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তির মধ্যে, ঠিক আছে? আচ্ছা, তোমরা যদি জানো এই যে সত্য নাদেল্লা, আমি কিন্তু প্রিভিয়াস ক্লাসে অনেকবার পড়িয়েছি। তারপর হচ্ছে সুন্দর
সুন্দর পিচাই। এই সুন্দর পিচাই এবং সত্য নাদেল্লার সম্পর্কে যদি তোমরা জানো এরা কে এবং কোন পদে রয়েছে, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের উত্তরের অপেক্ষায় রইলাম। ঠিক আছে, চলো তারপরের কোশ্চেন 9 নম্বর বলছে, 9, কোশ্চেন নাম্বার 9, এবং হচ্ছে এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হবে। বলছে প্রথম ভারতীয় একটা এনজিও, প্রথম ভারতীয় এনজিও মানে হচ্ছে নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন। এই নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন বা হচ্ছে একটা অলাভজনক সংস্থা, তারা হচ্ছে র্যামন ম্যাগসাসে পেয়েছে 2025 সালে। 2025 সালে র্যামন ম্যাগসাসে পেয়েছে ভারতীয় একটা এনজিও, তার নাম হচ্ছে এডুকেট গার্লস। দেখো নাম শুনেই তোমরা বুঝতে পারছো যে নারী শিক্ষার জন্য কাজ করে এই সংস্থাটা, এনজিও একটা, যারা হচ্ছে গ্রাম্য যে সমস্ত মেয়ে রয়েছে সেই মেয়েদের হচ্ছে স্কুল থেকে তাড়াতাড়ি মনে করো ছাড়িয়ে দিল, সম্পূর্ণ করলো না শিক্ষা, সেই সমস্ত মেয়েদের খুঁজে নিয়ে এসে আবার স্কুলিং করানো, তারপরে হচ্ছে তোমার অল্প বয়সে যারা মনে করো প্রাপ্তবয়স্ক না হওয়ার আগে গ্রামে বিবাহ দিয়ে দেয়, সেই সমস্ত আটকানো। এক কথায় নারীর হিতের জন্য কাজ করে এবং নারী শিক্ষার জন্য কাজ করে, অগ্রসরমূলক কাজ, সেই জন্যই র্যামন ম্যাগসাসে অ্যাওয়ার্ডটা দেয়া হয়েছে। তো র্যামন ম্যাগসাসে অ্যাওয়ার্ড তিনটে ক্ষেত্রে তিনজনকে দেয়া হয়েছে 2025-এ। তার মধ্যে একটা হচ্ছে ভারতীয় এডুকেট গার্লস। তো তিনজন কে কে? তিনজনের মধ্যে রয়েছে ভারতের এডুকেট গার্লস, এটা হচ্ছে তোমার একটা সংস্থা, এবং 2 নম্বরে রয়েছে মালদ্বীপের একজন পরিবেশবিদ, যিনি হচ্ছে প্লাস্টিক দূষণ রোধ করার জন্য কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন থেকে, তার নাম হচ্ছে শাহিনী আলী। এই যে শাহিনী আলী, তিনি হচ্ছেন মালদ্বীপের একজন পরিবেশবিদ, তাকেও দেয়া হয়েছে। এবং ফ্লাভিয়ানো আন্তোনিও, এই যে ফ্লাভিয়ানো আন্তোনিও, তিনি হচ্ছেন ফিলিপাইন্সের একজন ক্যাথলিক চার্চের ফাদার বলতে পারে, যে ক্যাথলিক চার্চের ফাদার, তাকে দেয়া হয়েছে। এই তিনজন ব্যক্তিকে দেয়া হয়েছে এই বছরের জন্য র্যামন ম্যাগসাসে অ্যাওয়ার্ড। এবার তোমাদের জানতে হবে র্যামন ম্যাগসাসে অ্যাওয়ার্ড দেয়া হয় কেন। এটা দেয়া হয়, এটাকে বলা হয় এশিয়ার নোবেল বলা হয়। এশিয়ার নোবেল খুবই আর কি তোমার প্রেস্টিজিয়াস বা হচ্ছে তোমার সম্মানমূলক একটা অ্যাওয়ার্ড। আর এটা দেয় হচ্ছে তোমার ফিলিপাইন্স সরকারই দেয়। ফিলিপাইন্সের প্রাক্তন রাষ্ট্রপতি, তার নাম অনুসারে এই নামকরণ করা হয়েছে র্যামন ম্যাগসাসে, এটাকে বলা হয় এশিয়ার নোবেল। এবং আমাদের প্রথম যে ভারতীয় পেয়েছিল র্যামন ম্যাগসাসে, বিনোবা ভাবে, এবং প্রথম হচ্ছে নারী যিনি পেয়েছিলেন, প্রথম ভারতীয় মহিলা হিসেবে যিনি পেয়েছিলেন, নাম হচ্ছে কিরণ বেদি, প্রথম আইপিএস যিনি, তাকে র্যামন ম্যাগসাস দেওয়া হচ্ছে। স্ট্যাটিক জিকেতে কোশ্চেন জিজ্ঞেস করবে, ঠিক আছে। এবং আরেকটা প্রশ্ন মনে রাখবে এর থেকেই হচ্ছে যে র্যামন ম্যাগসাসে, সেটা হচ্ছে শুধুমাত্র এরা নয়, রবিশ কুমার তিনিও পেয়েছেন, সত্যজিৎ রায় পেয়েছেন, মাদার টেরিসা পেয়েছেন, প্রত্যেকে পেয়েছেন। ঠিক আছে, তো র্যামন ম্যাগসাসে ভীষণ একটা ইম্পর্টেন্ট একটা কিন্তু অ্যাওয়ার্ড। চলো তারপরে আমরা যাব পরবর্তী প্রশ্নে চলে যাব। বলছে ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ 2025 কোথায় হতে চলেছে। দেখো এইখানে যদি একটু নজর রাখো তাহলে লেখা রয়েছে ইংল্যান্ডের লিভারপুল। তো ইংল্যান্ডের লিভারপুলে এই বছর হবে হচ্ছে বক্সিং চ্যাম্পিয়নশিপ, যেটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, ঠিক আছে, বক্সিং এ বিশ্বকাপ বলতে পারো। তারপরের প্রশ্ন বলছে নয়ডায় ভারতের বৃহত্তম অ্যারো ইঞ্জিন টেস্ট বেড তৈরি করতে চলেছে, স্টার মার্ক কোশ্চেন। নয়ডা মানে এটা ইউপিতে অবস্থিত। ইউপিতে একটা হচ্ছে অ্যারো ইঞ্জিন, মানে এরোপ্লেনের যে ইঞ্জিন হয় সেইটা টেস্ট করবার জন্য একটা ফ্যাক্টরি স্থাপন করা হচ্ছে। এইটা উদ্বোধন করেছে আমাদের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং, এবং সাথে যোগী আদিত্যনাথও ছিল ইউপির মুখ্যমন্ত্রী, ঠিক আছে। আচ্ছা বেশ, তারপরে আমরা দেখবো নেক্সট কোয়েশ্চেন। 12 নম্বর প্রশ্ন, 12, কোয়েশ্চেন নাম্বার 12 বলছে যে উইমেন্স ক্রিকেট ফ্যান্স এঙ্গেজমেন্ট বাড়াতে, মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি মহিলা ক্রিকেটকে আরো বেশি জনপ্রিয় করতে, দর্শকের কাছে নিয়ে পৌঁছে যাওয়ার জন্য কার সাথে একটি চুক্তি করেছে। ঠিক আছে, এটা দেখতেই পাচ্ছ গুগলের সাথে চুক্তিবদ্ধ হয়েছে, আইসিসি করেছে এটা, ঠিক আছে। কে করেছে? আইসিসি কিন্তু, ঠিক আছে। 13 নম্বর প্রশ্ন বলছে অরুণাচল প্রদেশে, নর্থ ইস্টের একটা রাজ্য অরুণাচল প্রদেশ, সেখানে কারা বা কে
ইউথ কুশল নামে এই মহড়াটা চালু করেছে, মানে কন্ডাক্ট করিয়েছে। তো ইউথ কুশল এটা 3.0, এটা হচ্ছে তৃতীয় সংস্করণ। এটা চালু করেছে হচ্ছে ভারতীয় সেনাবাহিনী। তার কারণ কি? তার কারণ হচ্ছে ভারতীয় সেনাবাহিনী এটা চালু করেছে, ছবিটা দেখতেই পাচ্ছ, ঠিক আছে। আর আমাদের যে অরুণাচল প্রদেশ, এটা একটা বর্ডারিং স্টেট, চায়নার সাথে দীর্ঘ বর্ডার রয়েছে, ভীষণ সেন্সিটিভ একটা জায়গা। সেখানে এটা হচ্ছে তোমার ভারতীয় সেনাবাহিনী এটা কন্ডাক্ট করিয়েছে। এবার এর সাথে আরো কিছু সম্প্রতি ঘটে যাওয়া মনে রাখবে, যেগুলো হচ্ছে সেনা মহড়া। একটা হচ্ছে তোমার আসামে হয়ে যে গেছে আরোগ্য সেতু। আরোগ্য সেতু, আরোগ্য সেতু কোথায় হয়েছে? আসামে হয়েছে। আরোগ্য সেতু হয়েছে আসাম, ঠিক আছে, বেশ ভালো কথা। আর একটা মনে রাখবে তোমার নাগাল্যান্ডে হয়েছে, সেটা হচ্ছে রাহাত। রাহাত খুব গুরুত্বপূর্ণ, খুব নিউজে ছিল রাহাত। রাহাত হয়েছে নাগাল্যান্ডে। আর এইটা নাগাল্যান্ড, ঠিক আছে। আর যে নাগাল্যান্ডে যে রাহাত হয়েছে, এটা হচ্ছে নাগাল্যান্ড এবং আসামে যে বন্যা হয়, সেই বন্যা কবলিত অঞ্চলে যখন হচ্ছে মানুষ খুব দুর্যোগের মধ্যে পড়বে, সেখান থেকে মানুষকে উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য এই রাহাত করা হয়েছে ভারতীয় সেনাবাহিনী এবং হচ্ছে এনডিআরএফ, ঠিক আছে, ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট যারা রয়েছে তারা একসাথে যৌথভাবে এটা করেছে, অপারেশন রাহাত, ঠিক আছে। আরেকটা হচ্ছে তিস্তা প্রহার, এটা তো ভীষণ গুরুত্বপূর্ণ। তিস্তা প্রহার, ঠিক আছে। তিস্তা প্রহারটা হয়েছে ওয়েস্ট বেঙ্গলে তিস্তা রেঞ্জ ফায়ার ফিল্ডে হয়েছে তিস্তা প্রহার। এটা হচ্ছে একটা সেনা মহড়া, খুব ভালো করে মনে রাখবে এই তিনটে জিনিস, ঠিক আছে। চলো তারপরে আমরা নেক্সট কোশ্চেনে যাব। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে বলছে নারী, এটা একটা রিপোর্ট, এটা এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা হচ্ছে একটা দুটো তিনটে স্টার মারলাম এবং বলে রাখলাম পরীক্ষায় যাও এই কোয়েশ্চেনটা কিন্তু আসবে। বলছে একটা রিপোর্ট পাবলিশড হয়েছে 2025-এর নারী নামে, যার সম্পূর্ণ নাম, যার কমপ্লিট নেম হচ্ছে ন্যাশনাল অ্যানুয়াল রিপোর্ট অ্যান্ড ইন্ডেক্স অন উইমেন্স সেফটি কার্ড। এই যে তোমার হচ্ছে 2025-এর এই যে রিপোর্টটা, এই রিপোর্টের মধ্যে বলা রয়েছে ভারতের সব থেকে নারীদের জন্য সুরক্ষিত শহর কোনটা এবং অসুরক্ষিত শহর কোনটা। তো এখানে জিজ্ঞেস করছে সব থেকে নিরাপদ শহর। নারীদের জন্য সব থেকে নিরাপদ শহর 1 নম্বরে রয়েছে কোহিমা। কোহিমা হচ্ছে সব থেকে নিরাপদ শহর, ঠিক আছে। গ্যাংটক, চেন্নাই এগুলো খুব নিরাপদ শহর, কিন্তু 1 নম্বরে রয়েছে কোহিমা। এবং সব থেকে হচ্ছে তোমার শেষের দিকে যে শহর রয়েছে সেগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। দেখো সবচেয়ে নিরাপদ শহরের মধ্যে 1 নম্বরে রয়েছে কোহিমা, তারপরে বিশাখাপত্তনম, ভুবনেশ্বর, আইজল, গ্যাংটক, ইটানগর, এগুলো সব হচ্ছে তোমার নর্থ ইস্ট স্টেট। এবং মুম্বাইও এই লিস্টের মধ্যে রয়েছে। খুবই আর কি আশ্চর্যজনক ব্যাপার, মুম্বাইয়ের মতন একটা বড় একটা শহর, যেটা ভারতের সব থেকে বৃহত্তম শহর, সেইটাও কিন্তু নারী সুরক্ষার দিকে মোটামুটি প্রথম দিকেই রয়েছে। কিন্তু সব থেকে খারাপ অবস্থা হচ্ছে পাটনা। পাটনা হচ্ছে লাস্টে রয়েছে, বিহারের রাজধানী পাটনা। এবং আমাদের কলকাতাও কিন্তু খুব একটা ভালো পজিশনে নেই কিন্তু, ঠিক আছে। কলকাতা এবং হচ্ছে দিল্লি, এদের পরিস্থিতি কিন্তু নারী সুরক্ষার ক্ষেত্রে কিন্তু অতটা বেশি ভালো নয়। তো এইটা মনে রাখবে, ইম্পর্টেন্ট টপিক হতে চলেছে। চলো তারপরে নেক্সট হচ্ছে 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর কোয়েশ্চেন হচ্ছে 1 2 3, তিনটে স্টার মার্ক করলাম এবং পরীক্ষার জন্য অ্যাপ্রোপ্রিয়েট একটা প্রশ্ন। বলছে গ্লোবাল পিস ইন্ডেক্স 2025 সাল ভারতের স্থান কত? গ্লোবাল পিস মানে হচ্ছে বিশ্ব সব থেকে শান্তিপূর্ণ যেই তোমার দেশগুলো হচ্ছে তার জন্য একটা রিপোর্ট পেশ হয়। তো ভারতের র্যাঙ্ক হচ্ছে 115 নম্বর, তাও আবার আউট অফ 163টা দেশের মধ্যে। 163-র মধ্যে 115। তবে আগের থেকে আমরা বেটার করেছি, 2024-এর রিপোর্ট অনুযায়ী ভারতের অবস্থান ছিল 116 নম্বর র্যাঙ্কে, ঠিক আছে। আচ্ছা, এবং লাস্ট র্যাঙ্কে রয়েছে, একদম লাস্টে রয়েছে সুদান। সুদান না, সরি, লাস্টে রয়েছে তোমার হচ্ছে রাশিয়া। রাশিয়া হচ্ছে একদম শেষে রয়েছে, সুদানও এই লিস্টের মধ্যে রয়েছে শেষের দিকে। এবার সব থেকে ইম্পর্টেন্ট যেটা, ফার্স্টের দিকে কে রয়েছে? 1 নম্বর স্টেট হচ্ছে নরওয়ে, আইসল্যান্ড। আইসল্যান্ড হচ্ছে 1 নম্বরে রয়েছে, তার কারণ আইসল্যান্ডই হচ্ছে সব থেকে শান্তিপূর্ণ দেশ। এবং এশিয়ার মধ্যে শান্তিপূর্ণ দেশ হচ্ছে, এশিয়ার মধ্যে শান্তিপূর্ণ দেশ হচ্ছে তোমার, মনে রাখবে কি বলতো, গেস করো, সিঙ্গাপুর।
সিঙ্গাপুর হচ্ছে এশিয়ার মধ্যে শান্তিপূর্ণ, ওয়ার্ল্ডের মধ্যে 6 নম্বরে রয়েছে, ঠিক আছে, ওয়ার্ল্ডের মধ্যে 6 নম্বরে রয়েছে। ইম্পর্টেন্ট এটা, এখানে যা যা বললাম সব টপিকগুলো রয়েছে। দেখো আইসল্যান্ড হচ্ছে 1 নম্বরে রয়েছে 2008 সাল থেকে একদম লাগাতার ভাবে। রাশিয়া একদম লাস্টের দিকে রয়েছে, কিন্তু এই লিস্টে তুমি সুদানকেও পাবে, ঠিক আছে। আর তোমার পাকিস্তানের অবস্থান 144 নম্বর, বাংলাদেশ হচ্ছে 123 নম্বরে রয়েছে। আর ভারতের অবস্থান হচ্ছে 163টার মধ্যে হচ্ছে, আগে ছিল 116, এখন হচ্ছে আমরা 115 নম্বর স্থানে রয়েছে, এক ধাপ এগিয়ে, ঠিক আছে। চলো তারপরে 17 নম্বর বলছে ভারত ও আমেরিকার মধ্যে ইউথ অভ্যাস নামে 2025-এর একটা তোমার যৌথ মহড়া হয়েছে। এই যৌথ মহড়াটা হচ্ছে সেনা মহড়া, এটাও পরীক্ষায় দিয়ে দেয় যে নৌমহড়া না নাকি সেনা মহড়া, এটা সেনা মহড়া। আর এটার এডিশন হচ্ছে 21তম, এটাও জিজ্ঞেস করবে। তো এটা কোথায় হয়েছে? তো ভারত আর আমেরিকার মধ্যে হচ্ছে প্রথম প্রশ্ন। কি হয়েছে না যুদ্ধাভ্যাস সেনা মহড়া, এটা একটা 21তম। আর এটা হয়েছে আমেরিকার আলাস্কাতে হয়েছে, আমেরিকার কোথায়? আলাস্কাতে হয়েছে, ঠিক আছে, খেয়াল রাখবে। এবং এর সাথে আরো কিছু আমি বলে রাখছি যুদ্ধাভ্যাস যেটা এই রিসেন্টলি কন্ডাক্ট করিয়েছে, তার মধ্যে একটা হচ্ছে শক্তি। এই যে শক্তি, এটা হচ্ছে ভারত ও ফ্রান্সের মধ্যে হয়, খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে, ভারত ও ফ্রান্স, ঠিক আছে, শক্তি। আরেকটা মনে রাখবে, নোমাডিক এলিফেন্ট, নোমাডিক এলিফেন্ট এটাও তোমরা প্রিভিয়াস ক্লাসে পেজ আমি করিয়েছিলাম তোমাদের। এটা হচ্ছে মঙ্গোলিয়ার সাথে হয়, মঙ্গোলিয়া ও ভারত, নোমাডিক এলিফেন্ট। তারপরে ভালো সম্পর্ক নোমাডিয়া এর সাথে, মঙ্গোলিয়ার সাথে। সিমবেক্স, সিমবেক্স এটা হয়েছে হচ্ছে তোমার ভারতের সাথে, ভারতের সাথে সিঙ্গাপুরের, ঠিক আছে। তারপরে মনে রাখবে হচ্ছে ইম্পর্টেন্ট, এটা সিমবেক্স এর পরে, তারপরে মনে রাখবে হচ্ছে মৈত্রী, এটা হচ্ছে ভারত ও থাইল্যান্ডের মধ্যে, রিসেন্টলি হয়েছে এগুলো সব, ঠিক আছে, ভারত ও থাইল্যান্ডের মধ্যে এই সমস্ত হয়েছে। তো খেয়াল রাখবে ইউথ অভ্যাস আমেরিকা এবং হচ্ছে ভারত, ওকে। চলো তারপরে প্রশ্ন বলছে 16তম এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ 2025 এর তালিকাতে প্রথম স্থান কে রয়েছে? মানে এই যে তোমার 16তম যে শুটিং চ্যাম্পিয়নশিপটা হয়েছে, এখানে সব থেকে বেশি যে মেডেল জিতেছে সেই দেশটা হচ্ছে ভারতবর্ষ। 99টা মোট মেডেল হয়েছে, তার মধ্যে 50টা মেডেলই হচ্ছে তোমার সোনা জিতে নিয়ে এসছে ভারতীয় যে প্লেয়াররা রয়েছে, ঠিক আছে। আর এটা মনে রাখবে, এটা হচ্ছে তোমার কাজাকিস্তানে হয়েছে, হোস্ট কান্ট্রি ছিল এই বছর কাজাকিস্তান, ঠিক আছে। চলো তারপরে নেক্সট কোশ্চেন বলছে যে ডাচ গ্র্যান্ড প্রিক্স কে জিতেছে? ডাচ গ্র্যান্ড প্রিক্স যদি আমার প্রিভিয়াস ক্লাস তোমরা খুব মনোযোগ দিয়ে দেখো তাহলে দেখবে এই যে ব্যক্তিটা, একে আমি অনেকবার দেখিয়েছি, অস্কার পিয়াস্ত্রি। অস্কার পিয়াস্ত্রি জিতেছেন হচ্ছে এই বছর, কত নম্বরে আছে অস্কার পিয়াস্ত্রি? এই যে অস্কার পিয়াস্ত্রি অপশন নাম্বার সি তে রয়েছে, যিনি হচ্ছেন এই বছর ডাচ গ্র্যান্ড প্রিক্সটা জিতে নিয়েছেন 2025। আইসিসি উইমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2025, এই যে প্রাইস মানি এটাকে বাড়িয়ে কত টাকা ঘোষণা করেছে হচ্ছে তোমার আইসিসি। তার কারণ হচ্ছে দেখো 2025 সালে আইসিসি উইমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হতে চলেছে, সেই জন্য এই উইমেন্স ক্রিকেটের যে ফ্যান ফলোয়িং বা উইমেন ক্রিকেটকে আরো বেশি জনপ্রিয় করবার জন্য, দর্শকের কাছে নিয়ে যাওয়ার জন্য গুগলের সাথে হচ্ছে একটা তারা এমওইউ স্বাক্ষর করেছে, ঠিক আছে। এবং হচ্ছে প্রাইস মানিটা বাড়িয়ে অপশন নাম্বার সি $4.48 মিলিয়ন করেছে, $4.48 মিলিয়ন, ঠিক আছে। 21, কোয়েশ্চেন নাম্বার 21 কি বলছে? 21 বলছে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2026 এটা কোথায় অনুষ্ঠিত হবে? স্টার মার্ক কোয়েশ্চেন, একটা স্পোর্টস রিলেটেড প্রশ্ন। 2026 সালের ব্যাডমিন্টন খেলা হবে হচ্ছে, দেখতেই পাচ্ছ, নিউ দিল্লিতে হোস্ট করবে, অপশন নাম্বার বি তে রয়েছে নিউ দিল্লি, ভারত। ভারতবর্ষ হোস্ট করতে চলেছে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড কাপ 2026। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, পরীক্ষায় একেবারে আসার মতন অ্যাপ্রোপ্রিয়েট প্রশ্ন। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কবে পালন হয়? আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন হয় হচ্ছে 8ই সেপ্টেম্বর, ঠিক আছে। 8ই সেপ্টেম্বর এই দিবসটা পালিত হচ্ছে, 8ই সেপ্টেম্বর, ঠিক আছে। আচ্ছা চলো তারপরে বলছে গ্রামীণ মহিলা উদ্যোক্তাদের সাশ্রয়ী মূল্যে ঋণ প্রদান করতে বিহার রাজ্য জীবিকা নিধি সহকারী সংঘ লিমিটেডের সূচনা করেছেন কে?
তো আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারে এই যে তোমার স্কিমটা রয়েছে, এই স্কিমটা নারী উদ্যোক্তাদের জন্য হচ্ছে বানানো হয়েছে। তো খেয়াল রাখবে, বিহারে যেহেতু ইলেকশন আসছে, তাই বিহারে এই ধরনের স্কিমগুলো আসছে। তারপরে 24 নম্বর, রেল কর্মীদের বীমা কভারেজ বাড়ানোর জন্য রেল কোন ব্যাংকের সাথে এমওইউ স্বাক্ষর করেছে? এমওইউ স্বাক্ষর করেছে এসবিআই এর সাথে বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যেটা ভারতবর্ষের সব থেকে বড় বাণিজ্যিক ব্যাংক। এই বাণিজ্যিক ব্যাংকের সাথে এসবিআই এর সাথে রেলওয়ে স্বাক্ষর করেছে একটা চুক্তি, যেটার উদ্দেশ্য হচ্ছে রেলের যত কর্মীরা রয়েছে তাদের বীমা কভারেজকে বাড়ানো হবে। ঠিক আছে। আচ্ছা, এসবিআই যদি বৃহত্তম কমার্শিয়াল ব্যাংক হয় সরকারি, তাহলে বেসরকারির ক্ষেত্রে বৃহত্তম হচ্ছে তোমার এইচডিএফসি। ঠিক আছে, বেসরকারির ক্ষেত্রে কিন্তু বৃহত্তম। আর দ্বিতীয় বৃহত্তম হচ্ছে তোমার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, যেটা এসবিআই এর পরবর্তীতে আসে হচ্ছে সরকারের তরফ, মানে সরকারি ব্যাংক। সরকারি ব্যাংক হিসাবে হচ্ছে তোমার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের হেডকোয়ার্টার নিউ দিল্লিতে, এসবিআই হচ্ছে হেডকোয়ার্টার তোমার মুম্বাইতে রয়েছে। ঠিক আছে। চলো তারপরে পরবর্তী প্রশ্ন বলছে, তুলা চাষীদের ক্ষমতায়নের জন্য কাপাস কিষান নামে একটা অ্যাপ লঞ্চ করেছে। ভালো প্রশ্ন। কাপাস কিষান, তাহলে অ্যাপ, তারপরে এরকম স্কিম, পোর্টাল, এখান থেকে প্রশ্ন আসে তোমাদের। তো কাপাস কিষান এটা কে চালু করেছে? এটা চালু করেছে হচ্ছে তোমার গিরিরাজ সিং। গিরিরাজ সিং তিনি চালু করেছেন এই স্কিমটা। ঠিক আছে, মনে রাখবে কিসের জন্য না, কাপাস কিষান একটা অ্যাপ লঞ্চ করেছে তুলা চাষীদের ক্ষমতায়নের জন্য। ঠিক আছে। আচ্ছা, তারপরে 27, বিক্রম বিক্রম 3201, বিক্রম 3201 নামে একটা দেশীয় মাইক্রো প্রসেসর লঞ্চ করেছে বা তৈরি করেছে কোন দেশ নিম্নলিখিত? তাহলে অবশ্যই অপশন নাম্বার সি হবে। অপশন নাম্বার সি, ভারত। স্টার। ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা, ভীষণ গুরুত্বপূর্ণ। বলছে বিক্রম নামে একটা মাইক্রো প্রসেসর লঞ্চ করেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, এটা খুব একটা টেকনোলজির দিক থেকে ভালো প্রশ্ন হতে চলেছে। পরবর্তী প্রশ্ন বলছে 28 নম্বর, 2025 থেকে 26 শিক্ষাবর্ষে আফগান শিক্ষার্থীদের জন্য ভারত সরকার ই স্কলারশিপ চালু করেছে। কে চালু করেছে না, আমরা, ভারতবর্ষ চালু করেছে। তো কতজন স্টুডেন্টকে দেয়া হবে এই ই স্কলারশিপটা? তো মোটামুটি 1000 জন, 1000 জন আফগানি স্টুডেন্টদের ভারত সরকার কি দেবে না হচ্ছে স্টাইপেন্ড, বা হচ্ছে তোমার ভারত সরকার হচ্ছে স্কলারশিপ দেবে। স্কলারশিপ দেবে হচ্ছে তোমার স্টাইপেন্ড, স্কলারশিপ দেবে 1000 জন আফগানের। তো এর থেকে কি বোঝা যায়? এর থেকে বোঝা যায় হচ্ছে আফগানিস্তান এবং ভারতের মধ্যে সম্পর্ক কত গভীর। ঠিক আছে, এবং কত ভালো সম্পর্ক হতে চলেছে। এটা শুধু নয়, এর আগেও হচ্ছে আমরা অনেক সাহায্য করেছি আফগানিস্তানকে। ঠিক আছে। তো চলো, এটা রিজনের জন্য বেশ ভালো একটা দিক, সিম্বল। নেক্সট, পরবর্তী বলছে, সংযুক্ত আমিরাতে, সংযুক্ত আরব আমিরাতে মানে হচ্ছে ইউএই, ইউএইতে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো ইউএইতে নিযুক্ত হয়েছে নতুন যেই রাষ্ট্রদূত, তার নাম হচ্ছে সঞ্জয় কুমার। সঞ্জয় কুমারকে নিযুক্ত করা হয়েছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব। 30 নম্বর, 30, কোয়েশ্চেন নাম্বার 30, কোয়েশ্চেন নাম্বার 30 কি বলছে? 30 নম্বর বলছে 29তম বিডব্লিউএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2025 এটা কোথায় অনুষ্ঠিত হয়ে গেছে? 2025 সালের 29তম যে বিডব্লিউএফ ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন তরফ থেকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হয়েছে, এটা হয়েছে সম্প্রতি কিছুদিন আগেই। অপশন নাম্বার সি, প্যারিস ফ্রান্সে হয়েছে। প্যারিস ফ্রান্সে, ইউরোপের একটা দেশ ফ্রান্স, তো ফ্রান্সের রাজধানী প্যারিসে হয়েছে। কি না, 29তম বিডব্লিউএফ ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। তারপরে 2025 সালের ইউএস ওপেন ওয়েমেন্স সিঙ্গেল টাইটেলটা কে জিতে নিয়েছে? 31 নম্বর প্রশ্ন, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো ইউএস ওপেন মানে হচ্ছে এটা টেনিসের ক্ষেত্রে হয়, টেনিস। তো টেনিস গেম ইউএস ওপেনটা জিতে নিয়েছে আরিয়ানা সাবালাঙ্কা। এই যে আরিয়ানা সাবালাঙ্কা, তিনি জিতেন হচ্ছে মহিলাদের ইউএস ওপেন জিতেছে। ঠিক আছে। 32 নম্বর বলছে, দ্বিতীয়বার ইউএস ওপেন মেন্স সিঙ্গেল টাইটেল কে জিতেছেন? তো ইউএস ওপেন মেন্স সিঙ্গেল টাইটেল জিতেছে, আবার জিতেছেন হচ্ছে কার্লস অ্যালকারাস জিতেছেন, কার্লস অ্যালকারাস। ঠিক আছে, এখানে কিছু লিস্ট দেওয়া রয়েছে, এই লিস্টটা একটুখানি ভালো করে দেখে নেবে। এখানে যে লিস্টগুলো রয়েছে, তো অস্ট্রেলিয়ান ওপেন 2025, ফরাসি ওপেন 2025, উইম্বলডন ইম্পর্টেন্ট 2025, আমেরিকান, ইতালিয়ান, এগুলো সব যে কে জিতেছে, মহিলা, মেল এবং ফিমেল, এবং তারা কোন দেশে বিলং করে, সেগুলো সব এখানে লিস্টের মধ্যে দেয়া রয়েছে। এটা একটুখানি চোখ বুলিয়ে নেবে। ঠিক আছে।
চলো তারপরে 33 নম্বর প্রশ্ন। 33 নম্বর কোয়েশ্চেন্স বলছে যে জাতীয় শিক্ষক পুরস্কারের জন্য কতজন শিক্ষককে বেছে নেওয়া হয়েছে স্কুল শিক্ষা সাক্ষরতার বিভাগে। স্কুল শিক্ষা ও সাক্ষরতার বিভাগে হচ্ছে মোট 45 জনকে বেছে নেওয়া হয়েছে, 45 জন শিক্ষককে এই পুরস্কারটা দেয়া হবে। ঠিক আছে। 34 বলছে 100টি কৃষি খাদ্য, 100টা কৃষি খাদ্য স্টার্ট আপকে সহায়তা করবার জন্য ভারতী ইনিশিয়েটিভ, মনে রাখবে এই ইম্পর্টেন্ট জায়গাটা, ভারতী ইনিশিয়েটিভ এটা চালু করেছে কে? তো ভারতী ইনিশিয়েটিভ চালু করেছে হচ্ছে অ্যাপেরা। অ্যাপেরা নামে একটা তোমার হচ্ছে সংস্থা রয়েছে ভারত সরকারের, যেটা হচ্ছে এগ্রিকালচার অ্যান্ড প্রসেসড ফুড এক্সপোর্টিং ডিপার্টমেন্ট অথরিটি। এরা হচ্ছে প্রসেস ফুড এবং হচ্ছে এগ্রিকালচারের যত পণ্য রয়েছে এই পণ্যগুলোকে এক্সপোর্ট করতে সাহায্য করে বা এক্সপোর্টের জন্য কাজ করে হচ্ছে এই অ্যাপেরা। তারাই হচ্ছে ভারতী ইনিশিয়েটিভ চালু করেছে, যার উদ্দেশ্য হচ্ছে 100খানা কৃষি খাদ্যকে সহায়তা করবে এক্সপোর্ট করবার জন্য। ঠিক আছে। বেশ, এখানে তুমি দেখতে পাচ্ছ আইসিএআর, এটাও কিন্তু একটা এগ্রিকালচার বা কৃষি সম্পর্কিত সংস্থা, যেটা হচ্ছে তোমার ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ, এটা আইসিএআর। এটাকেই যদি মনে করো আইসিএমআর করে দিই তাহলে হয়ে যাবে ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ, আর এইটাকেই যদি এ করে দিই তাহলে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ হচ্ছে। ঠিক আছে। নীতি আয়োগ খুব গুরুত্বপূর্ণ, 2015 সালের 1 জানুয়ারি এটা তৈরি হয়েছিল, 1 জানুয়ারি তৈরি করা হয়েছিল। সবসময় চেয়ারম্যান মনে রাখবো হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী হয় আর কি। নাবার্ড স্থাপিত হয়েছিল 1982 সালে, নাবার্ড স্থাপিত হয়েছিল 1982 সালে, বহুবার পড়ানোর জিনিস তোমাদের এটা। পরবর্তী বলছে 20তম গ্লোবাল সাস্টেনেবিলিটি সামিট কোথায় হয়েছে? 20তম যেটা গ্লোবাল সাস্টেনেবিলিটি সামিট হবে সেটা হবে হচ্ছে ভারতের রাজধানী নিউ দিল্লিতে। ঠিক আছে, সাস্টেনেবিলিটি সামিট। তার পরবর্তী প্রশ্ন বলছে অটাম, অটাম ক্যালেন্ডার চালু করেছে ভারতের কোন রাজ্য? তো ভারতের নর্থ ইস্টের একটা রাজ্য হচ্ছে মেঘালয়, এই মেঘালয় রাজ্য হচ্ছে অটাম ক্যালেন্ডার চালু করেছে। তার কারণ মেঘালয় একটা ট্যুরিজমের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা শহর, যার রাজধানী হচ্ছে শিলং। এখানে ট্যুরিজম সেক্টরকে আরো বেশি ইম্পর্টেন্স দেওয়ার জন্য এবং বাইরের যারা রয়েছে, যারা যাবে ভ্রমণ করবার জন্য, ভ্রমণকারীদের আরো ইন্টারেস্টিং করবার জন্য এখানকার স্থানীয় যেই উৎসবগুলো রয়েছে, ফেস্টিভ্যালসগুলো রয়েছে, সেগুলোকে একত্রিত করবে একটা ক্যালেন্ডার বানানো হয়েছে, যেটা শুরু হচ্ছে অক্টোবর থেকে ডিসেম্বর অবধি চলবে। এই দীর্ঘ সময়ে যেখানে হচ্ছে ট্যুরিস্টের প্রচুর পরিমাণে আগমন ঘটে এই রাজ্যে, সেই জন্য এই ক্যালেন্ডারটা চালু করেছে। ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ যে ফুলগুলো ফুটে রয়েছে, এইগুলো হচ্ছে চেরি ব্লসম, এই সময় ফুটবে। ঠিক আছে। তো একে কেন্দ্র করেই এই ক্যালেন্ডার চালু করা হয়েছে। ঠিক আছে। চলো তারপরে জোম্যাটো এবং হচ্ছে উবার, জোম্যাটো এবং উবার এই যে দুটো সংস্থা রয়েছে, এরা হচ্ছে সড়ক সুরক্ষাকে আরো বেশি সুরক্ষিত করবার জন্য বা রাস্তার দুর্ঘটনা কমানোর জন্য একটা প্রচার অভিযান করবে। এইটা ভারত সরকারের সাথে মিলে করবে। তাহলে এই অভিযানটার নাম কি? এই অভিযানটার নাম হচ্ছে সড়ক সুরক্ষা অভিযান। তো সড়ক সুরক্ষা অভিযানে অংশগ্রহণ করছে ভারত সরকারের সাথে দুটো বেসরকারি সংস্থা, এক তো হচ্ছে উবার, আরেকটা হচ্ছে জোম্যাটো। ঠিক আছে। আচ্ছা বেশ, তার পরবর্তীতে রয়েছে ধর্মেন্দ্র প্রধান, ভারতের প্রথম বিদেশি অটল ইনোভেশন সেন্টার ক্যাম্পাস স্থাপন করেছেন কোথায়? ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় মন্ত্রী, তিনি হচ্ছেন আইআইটি দিল্লির একটা ক্যাম্পাস রয়েছে, সেটা রয়েছে হচ্ছে আবুধাবিতে, ইউএইর আবুধাবিতে রয়েছে আইআইটি দিল্লির একটা আলাদা ক্যাম্পাস, সেটা আবুধাবিতে রয়েছে। তো সেই ক্যাম্পাসে এটা চালু করেছে। ঠিক আছে। আচ্ছা বেশ, তারপরে 39 বলছে কোন দেশ বহুপাক্ষিক যৌথ সামরিক মহড়া জাপার্ড 2025 চালু করেছে? ঠিক আছে। তো জাপার্ড এটা একটা যৌথ সামরিক মহড়া,
মহড়ার সম্পর্কিত প্রশ্ন কিন্তু আসে। যারা তোমরা একটু ভালো করে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো এবং পরীক্ষা টরীক্ষা যারা দিচ্ছ, প্রিভিয়াস ইয়ারও ঘাটছো, তারা ভালো মতন জানো এই সামরিক মহড়া থেকে কত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে। তো জাপার্ড হচ্ছে হচ্ছে কোথায় না, রাশিয়াতে হচ্ছে। রাশিয়া খুব নিউজে রয়েছে এখন, কিন্তু রাশিয়া থেকে প্রশ্ন আসার চান্সেস খুব রয়েছে। ঠিক আছে, ভারত এবং রাশিয়া দুজনে মিলে হচ্ছে জাপার্ড করবে। ঠিক আছে, আচ্ছা, আজকের এখানেই আমি একটা প্রশ্নের মধ্যে তোমাদের পড়িয়েছিলাম, সেটা হচ্ছে ইউএসএ এবং ভারতের মধ্যে আলাস্কাতে একটা অভিযান হবে। ঠিক আছে, আলাস্কাতে অভিযান হবে, আমেরিকার আলাস্কাতে। সেইটা কি অভিযানটা পড়িয়েছে সেটা একটুখানি কমেন্টের মধ্যে জানিয়ে দিও আমাকে। চলো তারপরে 40 নম্বর। 40 বলছে বিশ্ব প্রাথমিক চিকিৎসা দিবস পালিত হয় 11ই সেপ্টেম্বর, যার থিম হচ্ছে ওয়ার্ল্ড ফার্স্ট এইড ডে। এই যে ওয়ার্ল্ড ফার্স্ট এইড ডে 2025-এর থিম, এটা হচ্ছে তোমার কি থিমটা কি? তো 2025 11ই সেপ্টেম্বর পালন করা হয় হচ্ছে ওয়ার্ল্ড ফার্স্ট এইড ডে। এর থিম হচ্ছে এই বছর যারা হচ্ছে থিম ডিসাইড করেছে সেটা হচ্ছে তোমার ফার্স্ট এইড অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। ঠিক আছে, অপশন নাম্বার বিতে রয়েছে ফার্স্ট এইড অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। সো থ্যাংক ইউ ভেরি মাচ। হয়ে গেল এই সপ্তাহের বেস্ট বেস্ট কিছু এমসিকিউ কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে। খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমি তোমাদের পড়িয়েছি। এগুলোর মধ্যে আর কিন্তু কাটছাট করো না, তার কারণ আমি তোমাদের সামনেও কাটছাট করেই নিয়ে এসেছি বেস্ট কিছু কোয়েশ্চেন যেগুলো পরীক্ষায় 100% আসবে। ঠিক আছে, আর এই পিডিএফটা কোথায় পাবে, যেটার জন্য তোমরা হচ্ছে আমাকে বারবার বলো যে স্যার পিডিএফ কোথায় পাবো। ইউর স্টাডি অ্যাপে যাবে, ইউর স্টাডি অ্যাপ থেকে কারেন্ট অ্যাফেয়ার যে সেকশনটা রয়েছে সেখানে এই সেম পিডিএফটা দেয়া থাকবে, আপলোড করা থাকবে, সেখান থেকে নিয়ে তোমরা রিভিশন করো মাল্টিপল টাইমস। ঠিক আছে, সো থ্যাংক ইউ ভেরি মাচ, বেস্ট অফ লাক। তোমরা প্রিপারেশন চালিয়ে যাও এবং অবশ্যই প্রতি সপ্তাহে সকাল 9টায় রবিবার তোমাদের উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স হবে ইউর স্টাডি ডব্লিউবি অল এক্সাম বলে যেই চ্যানেলটা রয়েছে সেখানে। থ্যাংক ইউ ভেরি মাচ, বেস্ট অফ লাক।